আজ আমরা আলোচনা করছি সমরেশ মজুমদারের খুব বিখ্যাত একটা উপন্যাস কালবেলা নিয়ে। হ্যাঁ, কালবেলা, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এই ট্রিলজির দ্বিতীয় পর্ব। ঠিক, ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কারও পায়, আর পরে তো গৌতম ঘোষ এটা নিয়ে সিনেমাও বানালেন। একদম। উপন্যাসটা আমাদের ৭০ দশকের সেই উত্তাল কলকাতায় নিয়ে যায়, মানে নকশাল আন্দোলনের যে সময়টা। হ্যাঁ, ওই রাজনৈতিক অস্থিরতার পটভূমিতেই তো প্রেম আর বিপ্লবের একটা খুব জটিল শক্তিশালী গল্প বলেছেন লেখক। ঠিক তাই। আজকের এই আলোচনায় আমরা বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এর গভীরে একটু ঢোকার চেষ্টা করব। মানে চরিত্রগুলো, কাহিনী, মূল বার্তা এসব নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক কেন্দ্রীয় চরিত্র অনিমেষকে দিয়ে। জলপাইগুড়ি থেকে কলকাতায় পড়তে আসা সাধারণ এক ছাত্র, তাই তো? হ্যাঁ, শুরুতে সে একেবারে সাধারণ, কিন্তু কলকাতায় পা রাখার প্রথম দিনে, মানে ঘটনাচক্রে, সে পুলিশের গুলিতে আহত হয়। ওহ, আর এই ঘটনাটাই কি ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অনেকটা তাই। মানে পড়াশোনায় তো এক বছর পিছিয়ে পড়েই, তার সাথে সাথে শহরের যে রাজনৈতিক অবস্থা সেটার একটা সরাসরি অভিজ্ঞতা হয় ওর। কিন্তু ও তো প্রথমে রাজনীতিতে জড়াতে চায়নি, তাই না? না, একদমই না। কিন্তু ঘটনাচক্রে প্রথমে ছাত্র ইউনিয়ন আর তারপর সুভাষদার সংস্পর্শে এসে সে ধীরে ধীরে নকশাল রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। কিন্তু এই পথটা তো খুব সহজ ছিল না। দলের ভেতরেও তো অনেক মতপার্থক্য, আদর্শগত সংঘাত ছিল শুনেছি। হ্যাঁ, ছিল তো, বিশেষ করে মাও সেতুংয়ের তত্ত্বের প্রায়োগিক দিক নিয়ে। যেমন ধরুন, বিমান বা ওই লাইনের নেতারা চাইছিলেন একেবারে সরাসরি সশস্ত্র সংগ্রাম। মানে এখনই অ্যাকশন। হ্যাঁ, এখনই অ্যাকশন। কিন্তু অনিমেষ বা ধরুন সুভাষদা ওরা একটু গণসংযোগ মানে সংগঠন তৈরির উপর বেশি জোর দিতে চেয়েছিল। তত্ত্বের ব্যাখ্যা নিয়ে বেশ দ্বন্দ্ব ছিল, ব্যক্তিত্বের সংঘাতও ছিল কিছুটা। আর এই রাজনৈতিক বিশ্বাসের জন্য, এই পথের জন্য অনিমেষকে তো সাংঘাতিক মূল্য দিতে হয়েছে। জেলখাটা, পুলিশের অত্যাচার। অমানবিক অত্যাচার, যার ফলে শেষ পর্যন্ত সে শারীরিকভাবে পঙ্গু হয়ে যায়। পরিবার থেকেও তো একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। হ্যাঁ, ওর বাবা তো চাননি ছেলে রাজনীতিতে আসুক। এটা অবশ্য তখনকার অনেক মধ্যবিত্ত পরিবারেরই একটা সাধারণ চিন্তা ছিল, তাই না? একদম। কিন্তু এই যে কঠিন রাজনৈতিক আখ্যান, এর পাশাপাশি কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্রোত বইছে উপন্যাস জুড়ে। মাধবীলতা। ঠিক, অনিমেষ আর মাধবীলতার সম্পর্ক। মাধবীলতার চরিত্রটা উম, শুধু কি সহপাঠী বা প্রেমিকা? আমার তো মনে হয় তার থেকেও অনেক বেশি কিছু। ওই যে উপন্যাসে আছে না, নিবিড় ছায়ার মতন। অবশ্যই, অবশ্যই। মাধবীলতা শুধু অনিমেষের পাশে থাকা প্রেমিকা নয়, সে কিন্তু ওর খুব ভালো একজন সমালোচকও। ওর নিজস্ব চিন্তা ছিল, একটা আদর্শবোধ ছিল। সে তো অনিমেষের রাজনৈতিক কাজ নিয়েও প্রশ্ন তুলত। হ্যাঁ, তুলতো। আর সেটাই অনিমেষকে অনেক সময় নিজের অবস্থানটা নিয়ে আবার নতুন করে ভাবতে সাহায্য করত। ওদের সম্পর্কটা তো ক্লাসরুম, লাইব্রেরি, কফি হাউস এসবের মধ্যে দিয়েই গভীর হয়, ওই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই। আর মাধবীলতার ত্যাগ, মানে ভাবা যায়, অনিমেষের জন্য সমাজে সব রকম কথা সহ্য করা, পরিবারকে প্রায় ছেড়ে আসা, একা সন্তানের জন্ম দেওয়া, তাকে মানুষ করা, কি অসাধারণ মনের জোর। এখানে উপন্যাসটার একটা অন্য মাত্রা আছে। মানে অনিমেষের বিপ্লব বা আদর্শ অনেক সময় হয়তো একটু তত্ত্ব ঘেঁষা, কিন্তু মাধবীলতার লড়াই, ওর ত্যাগ, সেটা খুব নক্কার, খুব মাটির কাছের। ওর যে ধৈর্য, ওই নীরব প্রতিরোধ, সেটাও তো একরকম বিপ্লব। একদম। অনেকে তো বলেনি বিপ্লবের আরেক নাম মাধবীলতা। বিয়ের সামাধিকতাকে তোয়াক্কা না করে সম্পর্কের প্রতি ওর যে দায়বদ্ধতা, সেটাই ওকে অসাধারণ করে তুলেছে। উপন্যাসে আরও কিছু চরিত্র আছে যারা খুব গুরুত্বপূর্ণ, যেমন সুভাষদা, পথপ্রদর্শক; বিমান, মানে নেতা আবার প্রতিপক্ষ; হ্যাঁ, পরমহংস আছে, রাজনীতির বাইরের সেই বন্ধু যে কঠিন সময়ে পাশে থাকে। আবার সুবিমল গুপ্তর মতো চরিত্রও আছে। সুবিমল গুপ্ত, যার মধ্যে একটা সুবিধাবাদী রাজনীতির ছায়া দেখা যায়, তাই না? ঠিক, মানে আদর্শকে ব্যবহার করা বা প্রয়োজন মতো দল পাল্টে নিজের সুবিধা খোঁজা, এই সব চরিত্রগুলো মিলিয়েই কিন্তু তৎকালীন সমাজের ওই জটিল ছবিটা ফুটে ওঠে। পথটা যে কতটা কঠিন ছিল, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল কতটা ছিল, তা বোঝা যায়। তাহলে উপন্যাসটা শুধু একটা রাজনৈতিক সময়ের দলিল নয়। একেবারেই না। এটা দেখায় যে প্রেম আর বিপ্লব আসলে আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক হতে পারে।
মাধবীলতার ভালোবাসা যেমন অনিমেষকে শক্তি দিয়েছে, তেমনি অনিমেষের ওই আদর্শের প্রতি টানটাও তাদের সম্পর্ককে অন্য মাত্রা দিয়েছে। এটা আসলে ত্যাগ, মানবিক সম্পর্ক, আদর্শের জন্য লড়াই আর ভুলের মধ্যে দিয়ে শেখারও গল্প। হ্যাঁ, বিপ্লবের পথ যে সহজ নয়, তার জন্য যে চরম ত্যাগ স্বীকার করতে হয় আর ভুল থেকে যে শিখতে হয়, এই বার্তাটা খুব পরিষ্কার। সময়ের সাথে, পরিস্থিতির সাথে আদর্শের প্রয়োগও যে বদলাতে পারে, অনিমেষের যাত্রা তো সেটাই দেখায়। ঠিক। মানে সেই সময়ের বিপ্লবীরা হয়তো অনেক ভুল করেছিলেন, কিন্তু সেই ভুলগুলো তো ইতিহাসেরই অংশ। উপন্যাসটা শেষ পর্যন্ত শুধু ওই সময়কার কলকাতার গল্প থাকে না, অনিমেষ আর মাধবীলতার মধ্যে দিয়ে এটা প্রেম, ত্যাগ আর মানুষের যে হার না মানা জীবনী শক্তি, তারই একটা চিরন্তন গল্প হয়ে ওঠে। পাঠকের মনে খুব গভীর ছাপ ফেলে যায়। আলোচনা প্রায় শেষের দিকে। আচ্ছা, একটা প্রশ্ন মনে আসছে। নকশাল আন্দোলনের ওই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্যক্তি আর সমষ্টি, আদর্শ আর বাস্তবতা, আর ভালোবাসার যে টানাপোড়েনগুলো কালবেলা তুলে ধরেছে, আজকের দিনে দাঁড়িয়ে সেগুলোর প্রাসঙ্গিকতা আমাদের জীবনে ঠিক কোথায় বা কতটা, এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা থাকলো।